আসসালামু আলাইকুম। আমি নাজিম সাদ, এইচএসসি 21 ব্যাচ, ঢাকা সিটি কলেজে অধ্যয়নরত। আজকে আমি যে বিষয়টির উপরে ক্লাস নিতে যাচ্ছি সেটি হলো কাজ শক্তি ও ক্ষমতা চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ টপিকস, কুয়া থেকে পানি উত্তোলন। এই সংক্রান্ত বেসিক এবং কিছু প্রবলেম সলভ করব। ক্লাস শুরু করার পূর্বে চিন্ময় ভাইকে ধন্যবাদ জানাই ইনস্ট্রাক্টর ক্যাম্পেইনের অসাধারণ এই আয়োজনের জন্য। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিই কুয়ার আকৃতি, অর্থাৎ কি ধরনের কুয়া হতে পারে। নর্মালি দুই ধরনের কুয়া হতে পারে। যদি প্রশ্নে ব্যাস বা ব্যাসার্ধ এবং গভীরতা দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা সিলিন্ডার চিন্তা করব, আর যদি দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা ঘনবস্তু চিন্তা করে ক্যালকুলেশন করব। অর্থাৎ এক্ষেত্রে কন্ডিশন দুইটা, একটি হচ্ছে ব্যাস বা ব্যাসার্ধ এবং গভীরতা। দুই নম্বরটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা। যদি ব্যাস, ব্যাসার্ধ এবং গভীরতা দেওয়া থাকে তাহলে সেটাকে আমরা সিলিন্ডার চিন্তা করব। আর যদি দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে ঘনবস্তু। এখন এই জায়গা থেকে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটি হচ্ছে সিলিন্ডারের আয়তন। আমরা সবাই জানি সিলিন্ডারের ভলিউম বা আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, আর ঘনবস্তুর ভলিউম বা আয়তন হচ্ছে এ বি সি। এখানে সিলিন্ডারের পাই আর স্কোয়ার এইচ এই আয়তনের, অর্থাৎ কুয়াতে এই আয়তন পরিমাণ পানি থাকতে পারে, এবং ঘনবস্তুর ক্ষেত্রেও একই, এবিসি পরিমাণ আয়তন এবং এই আয়তনের সমান পানি কুয়াতে থাকতে পারে। তাহলে আমরা কুয়ার আকৃতি সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা দেখব কুয়া থেকে কিভাবে পানি উত্তোলন হয়, কিভাবে কুয়া থেকে পানি উত্তোলন করা হয়। আমরা যদি একটা কুয়া আঁকি, এটা একটা সিলিন্ডার আকৃতির কুয়া, তাহলে অবশ্যই একটা জ্যামিতি কক্ষ থাকবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটা কি হবে, আর হবে ব্যাসার্ধ, এবং এটা মনে করলাম যে পানিপূর্ণ একটা কুয়া। পানিপূর্ণ আছে। এখন কুয়া থেকে কিভাবে পানি উত্তোলন হয় সেটা আমরা দেখব। একটা পাম্পের একটা অংশ ভিতরে থাকে এবং আরেকটা অংশ বাইরে থাকে। এটা হচ্ছে কুয়ার সারফেস, সারফেস বা উপরিতল, আর এটা হচ্ছে কুয়া। এখন কুয়ার ভিতরে এই পাম্পের একটি অংশ থাকে আর একটা অংশ বাইরে থাকে। এখন এই পাম্পের মাধ্যমে কুয়া থেকে কুয়াটিকে পানি শূন্য করা হয় বা পানি উত্তোলন করা হয়।
এখন এই পাম্পটা যখন কুয়াকে পানি শূন্য করবে তখন অবশ্যই কাজ করতে হবে, অবশ্যই পাম্পটা একটি কাজ করতে হবে। এখন পাম্পের সে কাজ হচ্ছে কি, সে কাজ আমরা জানি mgh পরিমাণ পাম্পটি কাজ করবে কুয়াটিকে পানি শূন্য করার জন্য। এখন এই mgh কে যদি আমরা t দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো, এই পাম্পের ক্ষমতা। অর্থাৎ এই পাম্পটি mgh পরিমাণ যেই কাজটি করলো সেই কাজকে যদি t দিয়ে আমরা ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে পাম্পের কার্যকর ক্ষমতা পাবো। এখানে যে পিটা হবে এই পিটা হচ্ছে কার্যকর ক্ষমতা, বা এটাকে আমরা আউটপুট হিসেবে চিন্তা করি। অর্থাৎ পি আউটপুট হচ্ছে mgh/t। যদি এখানে উচ্চতা গভীরতা দেওয়া থাকে h, গভীরতা দেওয়া থাকে h এবং ব্যাসার্ধ r, তাহলে এখানে পি আউটপুট হবে কি mgh/t। এটা হচ্ছে কার্যকর ক্ষমতা। পি আউটপুটটা কি, এটা হচ্ছে কার্যকর ক্ষমতা। এখন যে কোনো পাম্পকে একটা নির্দিষ্ট পরিমাণ একটা ক্ষমতা দেওয়া থাকে, অর্থাৎ এই পাম্পটা যে আমরা কাজ করলাম এই পাম্পটার একটা নির্দিষ্ট ক্ষমতা থাকে। সেই ক্ষমতাটা কি, সেটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা। প্রদত্ত ক্ষমতা বা এটাকে বলা যায় প্রকৃত ক্ষমতা। সেটা হচ্ছে পি ইনপুট হিসেবে আমরা চিন্তা করি। তাহলে পি ইনপুট। এখন এই যে পি ইনপুট আর পি আউটপুট, পি ইনপুট অর্থাৎ এই পাম্পটিকে যে ক্ষমতা, এই পাম্পটা যে ক্ষমতা, একটা নির্দিষ্ট ক্ষমতা, সেটা হচ্ছে পি ইনপুট। এখন এই পি ইনপুট সমপরিমাণ ক্ষমতা এই পাম্পটার সরাসরি মানে পি ইনপুটের যে ক্ষমতা সেটা টোটালটা ইউজ করতে পারে না। অর্থাৎ কিছু ক্ষমতা ব্যয় হয়ে যায়, অপচয় হয় বা নষ্ট হয়ে যায়। ফলে এই পি ইনপুট আমরা যেটা থাকে সেটা সমান হয় না, সেটা নট ইকুয়াল পি আউটপুট। অর্থাৎ আমরা আউটপুট কম পাই, আউটপুটটা আমাদের কম পাই। কারণ হচ্ছে বিভিন্ন কারণে এটা ব্যয় হয়, নষ্ট হয়ে যায়, কিছু ক্ষমতা নষ্ট হয়ে যায়। ফলে পি ইনপুট এটা অলওয়েজ পি আউটপুটের থেকে বড়, পি আউটপুটের থেকে এটা অলওয়েজ বড় হবে। আচ্ছা, যেহেতু পি ইনপুট পি আউটপুট চলে আসলো, তাহলে আমরা লিখতে পারি কর্মদক্ষতা। আমরা জানি কর্মদক্ষতা ইটা সমান পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট ইনটু 100%। কর্মদক্ষতাকে শতকরায় হিসাব করা হয়। তাহলে আমরা পি আউটপুট পি ইনপুট পেলে আমরা কর্মদক্ষতা ক্যালকুলেশন করতে পারি। আচ্ছা, এখন যে বিষয়টা দেখতে হবে, এখন এভাবে পাম্প দিয়ে পানি উত্তোলন করা হয়। আরেকভাবে করা যায়, যেমন এটা যদি একটা কুয়া হয়, সিলিন্ডার আকৃতির কুয়া, পানি পূর্ণ আছে এবং পাম্প দিয়ে অর্থাৎ একটা অংশ কুয়ার ভিতরে এবং বাকি অংশটা কুয়া থেকে একটা নির্দিষ্ট একটা উচ্চতার উপরে থাকবে। পাম্পের আরেকটা অংশ ধরি সেটা এক্স মিটার উপরে আছে সারফেস থেকে। তাহলে এখান থেকে এভাবেও পাম্প থেকে পানি উত্তোলন করা হয়। এভাবে যখন করা হয় তখন একটা বিষয় জানতে হবে যে এখান দিয়ে যখন পানি পড়বে, এখান থেকে যদি এভাবে পানি যদি এভাবে পড়ে, তাহলে এর একটা বেগ ভি থাকে, ভি একটা বেগে পানি এখান থেকে পড়ে। আচ্ছা, এগুলো সব আমরা ম্যাথে দেখব। এখন আমরা দেখি কিছু টাইপ দেখব, কিছু কেস দেখব। যে কেস সমূহেতে আমরা বেসিক সম্পর্কে, কুয়ার যে বেসিক সে সম্পর্কে আমরা আলোচনা করব। কেস নম্বর যদি 1 হয়, কেস 1,
পানি পূর্ণ প্লাস সম্পূর্ণ পানি খালি। তাহলে যদি আমরা একটা চিত্র আঁকাই, কুয়ার চিত্র, পানি পূর্ণ আছে, যেহেতু পানি পূর্ণ, এই কুয়াটার আমরা উচ্চতা ধরলাম বা গভীরতা ধরলাম এইচ, গভীরতা এইচ। এর যে ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধটা হবে এখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত দূরত্বটা কি ব্যাসার্ধ। এখন আমরা কি করব, পানি পূর্ণ আছে কুয়াটা, সম্পূর্ণ পানিটাকে আমরা খালি করব। তাহলে আমাদের কি কি পরিমাণ কাজ করতে হবে, আমরা মূলত বের করতে চাই কৃত কাজ কি পরিমাণ। ওই যে পাম্প দিয়ে যে আমরা কাজটা করব, অর্থাৎ কি পরিমাণ কাজটা করব, পাম্পটা কি পরিমাণ কাজ করবে, অর্থাৎ সেটা আমরা হিসাব করব, কৃত কাজ আমরা বের করব। এখন কৃত কাজ W সমান আমরা জানি mgh। কোশ্চেনে সাধারণত m দেয়া থাকে না, mটা আমরা বের করে নিব। mটা দেয়া থাকে না, hটা, এখানে যে hটা, এই hটা হচ্ছে, এই hটা আমাদের এখানে ভালোভাবে বুঝতে হবে। এই hটা হচ্ছে ভর কেন্দ্রের সরণ বা গড় সরণ। এখন আমরা যদি hটা আগে হিসাব করতে চাই, ভর কেন্দ্রের সরণ h, h এর একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে আদি গভীরতা প্লাস শেষ গভীরতা ডিভাইডেড বাই 2। এটার মাধ্যমে আমরা সহজে এইচটা বের করতে পারি। এখানে আদি গভীরতা শেষ গভীরতা বলতে কুয়াটা কতটুকু খালি আছে আদিতে, অর্থাৎ পাম্প যখন কাজ করা শুরু করেনি সেই মুহূর্তে, মানে তার আগে কুয়াটা কতটুকু খালি আছে, এবং পাম্প যখন কাজ করা হয়ে গেছে তখন কুয়াটা কতটুকু খালি আছে, এটা হচ্ছে শেষ গভীরতা। তাহলে আদি গভীরতা হচ্ছে প্রথমে কতটুকু খালি আছে, আর পাম্পটি কাজ করার পরে কতটুকু খালি আছে সেটা হচ্ছে শেষ গভীরতা। দুইটা যোগফলকে 2 দিয়ে ভাগ করলে আমরা এইচটা সহজে পেতে পারি। এখন এই কেসটার ক্ষেত্রে পানি পূর্ণ প্লাস সম্পূর্ণ পানি খালি, অর্থাৎ পানি পূর্ণ একটা কুয়া আছে সেটাকে আমরা সম্পূর্ণভাবে খালি করব। তাহলে আমরা যদি আদি গভীরতা চিন্তা করি, প্রথমে আমরা ভর কেন্দ্রের সরণটা বের করছি এইচ, তাহলে আদি গভীরতা যদি আমরা চিন্তা করি, তাহলে এটা আমাদের এই যে সারফেস বা উপরিতল, এটার সাপেক্ষে বা এটার সাপেক্ষে আমরা হিসাব করব। তাহলে এটার সাপেক্ষে যেহেতু এখানে পানি পূর্ণ আছে, তাহলে এখানে কি কোনো খালি আছে, কুয়াটা কিন্তু কোনো খালি নাই, একেবারে পূর্ণ আছে। সো কুয়া যেহেতু একেবারে পানি পূর্ণ, কোনো খালি নাই আদিতে, অর্থাৎ পাম্প শুরু করার আগে কোনো খালি নাই, তাহলে আদি গভীরতা কি হবে, আদি গভীরতা হবে 0 প্লাস, এবার শেষ গভীরতা। এখন আমরা কি করব, সম্পূর্ণ পানি খালি করব, অর্থাৎ কুয়াটাকে পানি শূন্য করব। তাহলে সম্পূর্ণ পানি যদি খালি করি, তাহলে এখানে এই পানি কি আর থাকবে, সম্পূর্ণ পানি উপরে উঠে যাবে, সম্পূর্ণ পানি উপরে উঠে যাবে, ফলে এই কুয়াটা তখন কি সম্পূর্ণভাবে খালি হয়ে যাবে, তখন এই পানি আর থাকবে না, যেহেতু আমরা সম্পূর্ণ পানি উঠিয়ে ফেলবো। সো এখানে পানি আর থাকবে না, এখানে তাহলে খালি অংশটা কি হবে, খালি অংশটা কি এইচ এর সমান হবে না, যেহেতু সম্পূর্ণ গভীরতাটা এইচ, তাহলে যেহেতু পানি যদি না থাকে তাহলে সম্পূর্ণ গভীরতাটা এইচ, তাহলে শেষ গভীরতা কি হবে, বা খালি অংশ কি, শেষে খালি অংশটা এইচ থাকবে পুরোটা, তাহলে এইচ ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এইচ বাই 2। তাহলে পানি পূর্ণ প্লাস সম্পূর্ণ পানি খালি, এই ক্ষেত্রে আর ভর কেন্দ্রের সরণ হচ্ছে এইচ ইকুয়াল টু কি হবে, এইচ বাই 2 হবে, অর্থাৎ ভর কেন্দ্রের সরণটা যেই উচ্চতা দেওয়া থাকবে বা গভীরতা দেওয়া থাকবে তার অর্ধেক হবে। তাহলে আমরা ভর কেন্দ্রের সরণ বের করলাম। এখন তাহলে এইচ বাই 2, ভর কেন্দ্রের সরণ হলো আমাদের এইচ বাই 2, ভর কেন্দ্রের সরণ হলো এইচ বাই 2। এখন আমাদের এই এমটা হিসাব করতে হবে,
কোশ্চেনে সাধারণত এমটা সরাসরি দেওয়া থাকে না, এমটাকে আমাদের বের করতে হবে। এখন এটা যেহেতু সিলিন্ডার আকৃতির, তাহলে আমরা জানি যে ঘনত্ব রো সমান এম ডিভাইডেড বাই ভি, অর্থাৎ ভরকে যদি আমরা আয়তন দিয়ে ভাগ করি তাহলে ঘনত্ব পাই। তাহলে এম সমান আমরা কি পাবো, এম সমান রো ইনটু ভি। এখন এই রো যেহেতু আমরা পানি নিয়ে হিসাব করছি, পানি নিয়ে, তাহলে রোটা কি হবে, রোটা পানির ক্ষেত্রে সবসময় 1000 কেজি পার মিটার কিউব, সবসময় 1000 কেজি পার মিটার কিউব। যদি অন্য কোনো তরল দেয়া থাকে তাহলে প্রশ্নে রোটা দেয়া থাকবে। যদি অন্য কোনো তরল, পানি না হয়ে অন্য কোনো তরল থাকে, তাহলে এটা রোটা দেয়া থাকবে। আচ্ছা, তাহলে ভিটা আমাদের এখান থেকে হিসাব করতে হবে। রোটাটা যেহেতু আমরা জেনে গেলাম, তাহলে ভিটা জানতে হবে। ভি সমান, এখন এখানে যেহেতু এটা সিলিন্ডার আকৃতির, সো এর আয়তনটা কি হবে, আয়তন হবে ভি সমান পাই আর স্কয়ার এইচ। যেহেতু সিলিন্ডার আকৃতির ফলে আয়তন হবে পাই আর স্কয়ার এইচ। এখন পাই আর স্কয়ার, আরটা কি ব্যাসার্ধ এইচ, এটা দেয়া থাকবে ব্যাসার্ধ, আর এইচ এখানকার এই এইচটা কি, যে পরিমাণ পানি আমি উপরে তুলবো, বা যে পরিমাণ পানিকে নিয়ে এই কাজটা করবে, পাম্পটা উপরে তুলবে, সারফেসের উপরে তুলবে, সেটা হচ্ছে এই এইচ। এখানে যেহেতু সম্পূর্ণ পানি খালি করা হচ্ছে, সম্পূর্ণ পানি খালি, তার মানে এখান থেকে একেবারে সম্পূর্ণ পানি যা আছে সব উপরে উঠে যাবে। তাহলে এখানে সম্পূর্ণ পানির উচ্চতা কি ছিল, এইচ ছিল। সম্পূর্ণ পানির ক্ষেত্রে উচ্চতা এইচ ছিল যেহেতু, তাহলে এখানে এইচই থাকবে। এখন যদি মনে করো যে এখানে অর্ধেক পানি আছে, বা এটাই আছে, এখানে অর্ধেক পানি তোলা হয়েছে, h/2 পরিমাণ পানি তোলা হয়েছে, সেক্ষেত্রে h এর মানটা কিন্তু আর h থাকবে না, সেক্ষেত্রে h এর মানটা h/2 হয়ে যাবে, এবং এটাও পরিবর্তন হয়ে যাবে, সেটা আমরা পরবর্তীতে দেখব। তাহলে পাই আর স্কয়ার h, যেহেতু h পরিমাণ পানি উপরে তোলা হয়েছে। আচ্ছা, তাহলে এটা পাই আর স্কয়ার h। তাহলে আমরা যদি এই জায়গা থেকে ভি এর মানটা পাবো, যদি দেওয়া থাকে প্রশ্নে, সেটা থেকে আমরা ভি এর মানটা পাবো। এখান থেকে ভি এর মানটা বসে এখানে যদি আমরা গুণ করে দিই ভি এর মানটা, তাহলে পাই আর স্কয়ার এইচ দিয়ে যদি গুণ করে দিই, তাহলে আমরা এমটা পেয়ে যাব। এমটা জানি, জি জানি, ভর কেন্দ্রের সরণও জানি, তাহলে আমরা কৃতকাজ সহজে, পাম্প কর্তৃক যে কৃতকাজ, সেটা সহজে আমরা বের করতে পারবো। আচ্ছা, এটা কেস অন। কেস 2 হচ্ছে পানি পূর্ণ গ্লাস সম্পূর্ণ পানি খালি করে x মিটার উচ্চতায় নিতে। পানি পূর্ণ প্লাস সম্পূর্ণ পানি খালি করে x মিটার উচ্চতায় নিতে। তাহলে আমরা যদি চিত্র আঁকাই, কুয়ার চিত্র আঁকাই, এটা যদি একটা কুয়া হয়, তাহলে এই কুয়াটাকে আমরা কি করব, পানিপূর্ণ কুয়া, সম্পূর্ণ পানি খালি করব, খালি করে x মিটার উচ্চতায় নেব। এখন এটা যদি সারফেস বা উপরিতল এটা হয়, তাহলে এখান থেকে x মিটার উচ্চতায় নেব আমরা, এটা ধরলাম আমরা x মিটার, এটা x মিটার আছে, এই x মিটার উচ্চতায় নেব, অর্থাৎ এখানে আমরা পানিটাকে নেব। তাহলে এই ক্ষেত্রে আমাদের ভর কেন্দ্রের সরণ কি হবে, বা গড় সরণ, তাহলে এটা কি হবে, ভর কেন্দ্রের সরণ কি হবে। এখন এখানে যেহেতু আমাদের দেখতে হবে কি, ভর কেন্দ্রের সরণের সূত্র কি, আদি গভীরতা প্লাস শেষ গভীরতা ডিভাইডেড বাই 2। আচ্ছা, যেহেতু আমরা 10 x মিটার উচ্চতায় নিব, তাহলে এখান থেকে এবার আমাদের দেখতে হবে, এটার সাপেক্ষে আমাদের দেখতে হবে, তাহলে তখন যেহেতু আমরা সারফেসে নিচ্ছিলাম, যেখানে নিচ্ছিলাম সেখানে সাপেক্ষে আমরা ওই যে আদি গভীরতা বা কতটুকু খালি আছে, শেষে কতটুকু খালি আছে, সেটা এইটার সাপেক্ষে নিচ্ছিলাম। এখন যেহেতু আমরা 10 মিটার x মিটার উচ্চতায় বের করব, তাহলে আমাদের x মিটার উচ্চতায় এখান থেকে আমাদের হিসাব করতে হবে কতটুকু খালি আছে, এবং প্রথমে কতটুকু খালি আছে, শেষে কতটুকু খালি আছে, অর্থাৎ এটার সাপেক্ষে। একইভাবে এটার উচ্চতা যদি h হয়,
এটা গভীরতা বা উচ্চতা যদি এইচ হয়, কুয়ার গভীরতা, তাহলে তাহলে এটা এক্স আর এটা এইচ, এবং আমরা এখানে নেব, এটা ধরলাম আমরা এ পয়েন্টে নেব, ধরে নিলাম। তাহলে আদি গভীরতা, তাহলে প্রথমে খালি আছে কতটুকু? আমরা দেখতে পাচ্ছি প্রথমে খালি আছে এইটুকু পরিমাণ খালি আছে, প্রথমে এইটুকু পরিমাণ খালি আছে না, এই যে এইটুকু পরিমাণ খালি আছে প্রথমে আদিতে। আদি গভীরতা কোন পর্যন্ত? এইটুকু। তাহলে এইটুকুর মান কত? এক্স প্লাস শেষ গভীরতা। এখন পাম্পটা কাজ করবে, কাজ করার ফলে পানিগুলো কি সব এই অবস্থানে উঠে যাবে, সব পানি এই অবস্থানে উঠে যাবে, ফলে তখন খালি অংশ কি হবে বা শেষ গভীরতা কি হবে? তখন এখান থেকে এই পর্যন্ত টোটালটাই খালি থাকবে। তাহলে সেক্ষেত্রে আমাদের শেষ গভীরতা কি হবে? এইচ প্লাস এক্স ডিভাইডেড বাই 2। তাহলে 2x প্লাস এইচ ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে ভরকেন্দ্রের সরণ। একইভাবে আমরা আয়তন বের করতে পারি। আয়তন ভি সমান একইভাবে আমরা ভর বের করতে পারি। ভর হচ্ছে এ ভি রো, তাহলে ভিটা কি পাই আর স্কোয়ার এইচ। যেহেতু আমরা এই এইচটা বলছিলাম পানি, যতটুকু পানি আমরা সরাবো বা যতটুকু পানি তুলবো, অর্থাৎ এই এইচ পরিমাণ পানি আমরা তুলতেছি, তাহলে এইচটা হবে এইচি, আর রো হচ্ছে 1000, এটা আমরা জানি যেহেতু পানি নিয়ে কাজ করছে। তাহলে এম সমান পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমরা সহজে কি কৃত কাজ ডাব্লিউ পেয়ে যাবো না, এম জি এইচ। এখানে এমটা হচ্ছে এই যে এম ইন্টু রো, আর এইচটা হচ্ছে কি ভর কেন্দ্রের সরণ, ভর কেন্দ্রের সরণ। তাহলে কেস 2 এর ক্ষেত্রে এইভাবে হবে ভর কেন্দ্রের সরণ। এখন আমরা কেস 3 নিয়ে আলোচনা করব। কেস 3 নিয়ে আলোচনা করব। পানি পূর্ণ প্লাস 2/3 অংশ বা যে গভীরতা আছে তার 2/3 অংশ আমরা কি করব? খালি করব। অর্থাৎ পানি পূর্ণ আছে, এই যে এই চিত্রটাই পানি পূর্ণ আছে এবং 2/3 অংশ খালি করব। তাহলে এটা তো নাই, উচ্চতায় আমরা নিচ্ছি না, তাহলে এই যে তাহলে 2/3 অংশ খালি করব, পানি পূর্ণ আছে। তাহলে আমাদের ভরকেন্দ্রের সরণটা কি হবে এটা আমরা নির্ণয় করব। তাহলে খেয়াল করো, আদি গভীরতা প্লাস শেষ গভীরতা ডিভাইডেড বাই 2। তাহলে আদি গভীরতা কি হবে? যেহেতু আমরা কি করব 2/3 অংশ। আচ্ছা, এখানে টোটালটা যদি এইচ হয়, এখানে খেয়াল করতে হবে যে টোটালটা যদি এইচ হয়, তাহলে 2/3 অংশ, তার মানে 3টা ভাগ করছি আমরা, কি 3টা ভাগে ভাগ করছি। এক একটা ভাগের মান কত? এইচ বাই 3। এইচ বাই 3। এখন আমরা করব 2/3 অংশ, অর্থাৎ এখান থেকে এইটা 2/3 অংশ, এটা কি, এটা যদি দুইটা আমরা যোগ করি তাহলে কি পাবো? দুইটা যোগ করলে আমরা 2h বাই 3 পাবো, অর্থাৎ এইটুকু। টু বাই 3 আমরা ওইটা হিসাব করব। 2h বাই 3 পরিমাণ অংশ, অর্থাৎ এই অংশটুকু আমরা খালি করব, এই অংশটুকু খালি করব। খালি করতে আমাদের যে কৃত কাজ সেটা আমরা বের করছি। আচ্ছা, তাহলে ভর কেন্দ্র সমান আদি গভীরতা, তাহলে যদি আমরা সারফেসে নিব বা উপরিতলে নিব, তাহলে সারফেস থেকে এটার প্রাথমিক গভীরতা কি? প্রাথমিক গভীরতা বা আদি গভীরতা কি? যেহেতু পানি পূর্ণ আছে, খেয়াল করো পানি পূর্ণ আছে, যেহেতু পানি পূর্ণ আছে তাহলে আদি গভীরতা তো নাই, খালি তো নাই, তাহলে 0। এখন শেষ গভীরতা, এখন তুমি যদি 2h বাই 3 পরিমাণ পানি উঠাই ফেলো পাম্প দিয়ে, তাহলে গভীরতা কতটুকু হবে? 2h বাই 3 পরিমাণে তো গভীরতা হবে, তাহলে 2h বাই 3 হবে এখানে শেষ গভীরতা ডিভাইডেড বাই 2, তাহলে 2h বাই 6। তাহলে এক্ষেত্রে ভর কেন্দ্রের সরণ হচ্ছে 2h বাই 6। আচ্ছা, একইভাবে আচ্ছা এখানে এখানে এবার আমরা ভর কিভাবে বের করব? ভর হচ্ছে আয়তন ইনটু ঘনত্ব। এখন আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ ইনটু রো। আচ্ছা, এখানে কি এই এইচটা এইচ থাকবে? এইচটা কি থাকবে? অবশ্যই না। এই এইচটা কি হবে? আমরা কতটুকু পরিমাণ পানি উপরে তুলছি? 2h বাই 3 পরিমাণ পানি উপরে তুলছি, সো অবশ্যই এটা কি হবে? 2h বাই 3। অর্থাৎ যে পরিমাণ পানি নিয়ে আমরা কাজ করব সেটারই তো ভর আমরা বের করছি, তাই না? তাহলে m সমান পাই আর স্কয়ার
2h/3 ইনটু রো। তাহলে এভাবে আমরা কি বের করতে পারি, ভরটা বের করতে পারি। তাহলে আমরা w সমান m জি এটা বসিয়ে দিতে পারি, তাহলে কৃতকাজ পেয়ে যাব m, ওটা m, আর g, আর h টা হচ্ছে এই ভর কেন্দ্রের সমান, এটা হচ্ছে h। এই h টা কি হবে 2h/6, অর্থাৎ যে টোটালটা h টা ছিল তার সাথে 2 গুণ ডিভাইডেড বাই 6, তাহলে আমরা সহজে কৃতকাজ পেয়ে যাব। আচ্ছা, কেস 2। এবার আমরা কেস 3 দেখব। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি দেখলাম, প্রথমে দেখলাম হচ্ছে সম্পূর্ণ পানি পূর্ণ এবং সম্পূর্ণ পানি খালি, তারপরে দেখলাম x মিটার উচ্চতা, তারপরে এটা, তাহলে এটা কেস 3 হবে, সরি কেস 4 হবে। তাহলে কেস 4 কি হবে, কৃতকাজ আমরা হিসাব করব। কেস 4, আচ্ছা কেস 4টা হবে অর্ধেক পানি পূর্ণ প্লাস সম্পূর্ণ পানি খালি। অর্ধেক পানি আছে, সেই অর্ধেক পানিটাকে আমরা খালি করবো, তো সম্পূর্ণ পানিটা খালি করব। তাহলে সেই ক্ষেত্রে কি হবে আমরা সেটা দেখি। আমরা যদি কুয়ার চিত্র আঁকাই, এখানে কি আছে অর্ধেক পানি পূর্ণ, তাহলে কিন্তু ফুল কিন্তু হবে না, অর্ধেক পানি পূর্ণ যেহেতু। আচ্ছা, গভীরতা যদি h হয়, গভীরতা যদি h হয়, তাহলে এখান থেকে কি হবে h। আচ্ছা, তাহলে আদি গভীরতা, যেহেতু আমরা সম্পূর্ণ পানিটাকে কি করব, খালি করব। আচ্ছা, তাহলে আদি গভীরতা, তাহলে আদি গভীরতাটা দেখো, এখান থেকে আমাদের হিসাব করতে হবে আদি গভীরতা কতটুকু আছে, আদিতে কতটুকু আছে, এই এইচটা যদি সম্পূর্ণ হয়, অর্ধেক যদি থাকে, তাহলে এটা অবশ্যই h/2, এটা h/2, তাহলে এটা h/2, তাহলে আদিতে গভীরতা আছে কত বা খালি আছে কত, h/2 প্লাস। এবার তুমি এটা কি করবা, সম্পূর্ণটাকে খালি করবা, সম্পূর্ণ খালি করবা। খালি করার ফলে কি হবে, তখন তুমি তোমার শেষ খালি বা শেষ গভীরতা কতটুকু থাকবে, h থাকবে টোটালটা। তাহলে ভর কেন্দ্রের সমান আমরা কি পেলাম, h সমান, এটা ভর কেন্দ্রের সমান h, 3h/4, h হচ্ছে h, 3h/4। আচ্ছা, এই ক্ষেত্রে ভর কি হবে, পাই আর স্কয়ার h, টা কি হবে h/2 পরিমাণ পানি আমরা উপরে তুলছি, এই যে যেহেতু এটা এইটুকু পানি কি হবে h/2, তাহলে পাই আর স্কয়ার h/2 ইনটু রো, তাহলে ভর ইনটু আয়তন, ভর সরি আয়তন ইনটু ঘনত্ব। তাহলে একইভাবে আমরা কৃতকাজ বের করতে পারি w সমান mgh দিয়ে, এটার ক্ষেত্রে আমরা কৃতকাজ হিসাব করতে পারি। আচ্ছা, তাহলে এটা গেল। এখন কেস 4, কেস 4 দেখবো আমরা। আচ্ছা, কেস 4টা হচ্ছে অর্ধেক পানি পূর্ণ প্লাস সম্পূর্ণ পানি খালি করে x মিটার উচ্চতায় নিতে, x মিটার উচ্চতায় নিতে যে কৃতকাজ সেটা আমরা হিসাব করব। আচ্ছা, তাহলে ভর কেন্দ্রের সরণ আমরা দেখি। x মিটার উচ্চতায় নেব, এটা ধরলাম b, এটা x মিটার, x মিটার b। তাহলে সম্পূর্ণ পানিটাকে আমরা খালি করব, খালি করে অর্ধেক পানি আছে, এই অর্ধেক পানিটাকে খালি করে x মিটার উচ্চতায় নিতে আমরা কৃতকাজটা হিসাব করব। আচ্ছা, তাহলে আদি গভীরতা বা কতটুকু অংশ প্রথমে খালি আছে, এই x পরিমাণ এতটুকু অংশ খালি আছে, যেটা আমাদের এবার এখান থেকে হিসাব করতে হবে, তাহলে এতটুকু অংশ খালি আছে,
আবার এতটুকু অংশ খালি আছে, তাহলে এটা x আর এটা h/2, তাহলে আদি গভীরতা x প্লাস h/2 প্লাস শেষ গভীরতা। এখন কি হবে, এই পানিটুকু আর থাকবে না, উপরে উঠে যাবে, তাহলে সেক্ষেত্রে আমাদের শেষ গভীরতা কি হবে, এখান থেকে এই পর্যন্ত, তাহলে এটা x এটা h ডিভাইডেড বাই 2, তাহলে এটা 2x, যদি আমরা হিসাব করি 2x প্লাস 3h/2 ডিভাইডেড বাই 2, তাহলে এটা কি হবে 4x প্লাস 3h ডিভাইডেড বাই 4, তাহলে ভর কেন্দ্রের সরণ এক্ষেত্রে h হবে এটা 4x প্লাস 3h/4 এর সমান হবে। তাহলে এক্ষেত্রে আমাদের ভর কেন্দ্রের সরণটা এইভাবে হিসাব করতে হবে। এক্ষেত্রে যে ভরটা আমরা বের করব পাই আর স্কয়ার h, এই hটা কি হবে, h যদি আমরা অর্ধেক পানি তুলছি h/2, তাহলে আমরা একইভাবে ডাবল পেতে পারি। তাহলে এটা গেল কেস 4। আচ্ছা, এবার আমরা কেস 5 দেখব। কেস 5 দেখব। কেস 5, অর্ধেক পানি পূর্ণ প্লাস 1/3 অংশ খালি করতে। আচ্ছা, অর্ধেক পানি পূর্ণ আছে এবং 1/3 অংশ খালি করব, তাহলে এটা হচ্ছে অর্ধেক পানি আমাদের এই পর্যন্ত পূর্ণ আছে, এটার আমরা 1/3 অংশ, তাহলে এটাকে যদি আমরা 3টা ভাগ করি, 3টা ভাগে কি করব, একটা অংশ আমরা খালি করব। তাহলে 3টা যদি h/2 হয়, h/2 হয়, যদি এটা h/2 হয়, তাহলে এটা যদি এখান থেকে এটা যদি h/2 হয়, তাহলে এটা কি হবে h/2 ডিভাইডেড বাই 3টা ভাগ করছে 3, তাহলে h/6, এক একটা অংশ কি হবে h/6, এটা h/6 এটা h/6 এটা h/6, তাহলে তাই যদি হয় তাহলে আমরা একটা অংশ যেত, তাহলে h/6 পরিমাণ, এইটুকু আমাদের কতটুকু h/6 পরিমাণ 1/3 অংশ, তাহলে h/6 এই অংশটা খালি করব। তাহলে ভর কেন্দ্রের সরণ কি হবে, আদি গভীরতা, তাহলে আদি গভীরতা কি এখান থেকে এই পর্যন্ত h/2, যেহেতু অর্ধেক পানি পূর্ণ, তাহলে এটা অবশ্যই h/2 প্লাস শেষ গভীরতা। এখন এইটুকু পানি আমরা কি করব, এইটুকু পানি উঠাই ফেলবো, এইটুকু পানি উঠাই ফেললে তাহলে শেষ গভীরতাটা কি হবে, শেষ গভীরতা হবে এই যে h/2 আর এই জায়গায় h/6, তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা এইটুকুই তো খালি থাকবে, শেষে এইটুকু তো থাকবে, এইটুকু তো পানি থাকবে, এটা কোনো সমস্যা নেই। তাহলে আমাদের হিসাব করতে হবে এই জায়গা থেকে এই পর্যন্ত, তাহলে এটা যদি h/2 হয় এই পর্যন্ত আর এটা যদি h/6 হয়, তাহলে দুইটা যোগফলই তো আমাদের শেষে খালি থাকবে, আর দুইটা যোগফল করে যেটুকু হবে সেটুকু পরিমাণ আমাদের শেষ গভীরতা h/2 প্লাস h/6 ডিভাইডেড বাই 2, তাই না? তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি, তাহলে 3h প্লাস 3h, তাহলে 6h প্লাস 7h প্লাস h 7h বাই 6 নিচে চলে আসলে 1, তাহলে এক্ষেত্রে ভর কেন্দ্রের সরণ হবে 7h/12। আচ্ছা, একইভাবে আয়তনের ভিতরে যে h টা আমাদের আছে ওটা কি হবে, ওটা h না দিয়ে আমরা যদি, যেহেতু সবই h হয়ে যাচ্ছে, এটাও h, তাহলে ওটাকে আমরা যদি l হিসেবে কল্পনা করি, যদি এর আগেগুলো h লিখছি,
যদি এল দিয়ে কল্পনা করি তাহলে এলটা কি হবে, কতটুকু তুলতেছে, h/6, তাহলে h/6 হবে, তাহলে পাই আর স্কোয়ার এল ইন্টু রো, এটা হচ্ছে বড়। তাহলে এটা সহজে এল এর মান h/6 পাই আর স্কোয়ার ইন্টু রো, রো তো আমরা জানি 1000, পাই নিয়ে কাজ করছি। আচ্ছা, তাহলে এটা গেল অর্ধেক পানি পূর্ণ প্লাস অন্থের অংশ খালি করতে, এটা আমরা দেখলাম। আচ্ছা, এখন এখন আমরা কি করব, এখন আমরা আচ্ছা এটা মুছে দিই। এখন আমরা আমরা মোটামুটি ম্যাথ দেখব, বেসিক আমাদের এই পর্যন্তই থাকুক। এবার আমরা প্রবলেম সলভিং করব। এগুলো বুঝতে পারলে এর থেকে বিভিন্নভাবে ঘুরিয়ে দিলে অবশ্যই তুমি পারবে। এবার আমরা প্রবলেম সলভিং করব, প্রবলেম সলভ করব। আচ্ছা, সম্পূর্ণ পানি খালি করতে কৃত কাজ। তাহলে পানি পূর্ণ আছে, পানি পূর্ণ আছে, ভর কেন্দ্রের সরণ আমাদের কি হবে, যেহেতু ভর কেন্দ্রের সরণ এইচ আমরা বের করব, আদি গভীরতা প্লাস শেষ গভীরতা ডিভাইডেড বাই 2, তাহলে এটা কত, 10 মিটার গভীরতা। ব্যাস দিয়ে আছে 2 মিটার, তার মানে ব্যাসার্ধ হচ্ছে কি 1 মিটার। আচ্ছা, তাহলে এখানে আদি গভীরতা কি, যেহেতু পানি পূর্ণ তাই এটা কি শূন্য, প্লাস কুয়ার গভীরতা 10 মিটার, ব্যাস 2 মিটার, সম্পূর্ণ পানি খালি করতে কৃত কাজ। এখন 0, এখন শেষ গভীরতা কি হবে, শেষ গভীরতা হবে সম্পূর্ণ পানি খালি করে ফেলবো, তাহলে 10 ডিভাইডেড বাই 2, তাহলে 10 কে 2 দিয়ে ভাগ করলে 5 মিটার। আচ্ছা, এই 5 মিটারটা আমরা হিসাব করতে পারবো। আচ্ছা, তাহলে এটা এইচ বের করলাম, এইচ হচ্ছে 5 মিটার। এখন আমাদের ডাব্লিউ সমান আমরা কি জানি, এম জি এইচ, এইচটা পেয়ে গেছি। এখন এমটা কি, এমটা হচ্ছে ভি ইন্টু রো। এখন ভি কত, ভি হচ্ছে পাই আর স্কোয়ার এল ইন্টু, এটাকে এল দিয়ে প্রকাশ করলাম, ইন্টু রো, তাহলে পাই আর স্কোয়ার এল, তাহলে পাই হচ্ছে 3.1416 ইন্টু আর হচ্ছে কি ব্যাসার্ধ, তাহলে ব্যাস যদি 2 মিটার হয়, ব্যাসার্ধ 1, তাহলে 1 স্কোয়ার ইন্টু এল, কতটুকু পানি খালি করছি, 10 মিটার পরিমাণ, তাহলে এটা 10 ইন্টু 1000। তাহলে এটা হিসাব করে আমাদের কি আসবে, যদি আমরা হিসাব করি, এটা যদি হিসাব করি 1416 গুণ 1 গুণ 10 গুণ 10 কিউব, তাহলে 31416 কেজি। তাহলে 31416 ইন্টু 9.8 ইন্টু এইচ কত 5, আমরা পেয়ে গেলাম, কত পেলাম, 1539,384 এত জুল।
তাহলে তাহলে আমাদের কৃতকাজ হিসাব করলাম, এটা হচ্ছে আমাদের কৃতকাজ। আচ্ছা, এটা গেল প্রথম প্রথম সলভ, প্রথম প্রশ্ন সহজ ছিল অনেক। আচ্ছা, এখন দ্বিতীয় 2 নম্বর প্রশ্ন আমরা যদি দেখি, পানিপূর্ণ একটি কুয়ার গভীরতা 10 মিটার, ব্যাস 2 মিটার। একটি পাম্পের সাহায্যে আচ্ছা, তাহলে পানির বুনে একটি কুয়ার গভীরতা এই 10 মিটার, ব্যাস 2 মিটার। একটি পাম্পের সাহায্যে কুয়াটিকে সম্পূর্ণ খালি করে 5 মিটার উচ্চতা নিতে কৃতকাজ কত হবে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাসটা হচ্ছে কত? 1 মিটার। এটাই এই চিত্রটাই থাকো 1 মিটার। এখান থেকে আমরা 5 মিটার উচ্চতায় নিব, এটা 5 মিটার। আচ্ছা, এই পয়েন্টটা আমরা নিতে কৃতকাজ। আচ্ছা, তাহলে W সমান m g h। আচ্ছা, এইচটা কি হবে? আদি গভীরতা কত? 5। শেষ গভীরতা কত? টোটালটা খালি হয়ে যাবে, সম্পূর্ণ পানি খালি করব, তাহলে এই পানিগুলোকে থাকবে না, খালি হয়ে যাবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত, তাহলে 5 আর 10, 15 ডিভাইডেড বাই 2, তাহলে 20 ডিভাইডেড বাই 2, 10 মিটার। তাহলে আর mg কি? পাই আর স্কয়ার এল। এল এর মান কত হবে? এল এর মান হবে হচ্ছে, এল এর মান কত হবে? এল এর মান যেহেতু আমরা সম্পূর্ণ পানি তুলছি, তাহলে 10 মিটার। এল কিন্তু 10 মিটার, এল 10 মিটার। তাহলে ইনটু পাই আর স্কয়ার এল ইনটু রো ইনটু জি ইনটু এইচ। তাহলে 3 14 16 গুণ আর স্কয়ার গুণ এল 10 গুণ 1000 গুণ জি 9.8 গুণ এইচ 10। আচ্ছা, এটা ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাব, ডাব্লিউ পেয়ে যাব। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ডাব্লিউটা পেয়ে যাব, এটা এইভাবে বের করলাম বর্ণিত সরণ। আচ্ছা, এখন এখান থেকে আসলে আমাদের যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে কর্মদক্ষতা রিলেটেড, কর্মদক্ষতা বা ক্ষমতা রিলেটেড। এখন আমরা সে ধরনের কিছু ম্যাথ সলভ করব। একটি কুয়ার দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 5 মিটার এবং গভীরতা 3 মিটার। একটি পাম্পের সাহায্যে দৈর্ঘ্য 10 মিটার, প্রস্থ 5 মিটার এবং গভীরতা 3 মিটার, একটি পাম্পের সাহায্যে মিনিটে, আচ্ছা একটি, আচ্ছা এখানে আমরা এটা না দিয়ে একটি পানিপূর্ণ
পানি পূর্ণ কর দৈর্ঘ্য, তাই তো? একটি পাম্পের সাহায্যে কুয়াটিকে অর্ধেক খালি করা হলো, অর্ধেক খালি করা হলো। অর্ধেক খালি করা হলো। পাম্পের কর্মদক্ষতা 70% হলে পাম্পটির অশ্বক্ষমতা নির্ণয় করো। আচ্ছা, এখানে অর্ধেক খালি করা হলো, পাম্পের কর্মদক্ষতা 70% হলে পাম্পটির অশ্বক্ষমতা নির্ণয় করো। আচ্ছা, এখানে একটি পাম্পের সাহায্যে কুয়াটি অর্ধেক খালি করতে, আচ্ছা টাইমটা আমি দেইনি, আচ্ছা খালি করতে কুয়াটি অর্ধেক খালি করতে 1 মিনিট সময় লাগে। খালি করতে 1 মিনিট সময় লাগে। পাম্পের কর্মদক্ষতা এত হলে অশ্বক্ষমতা নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা যদি চিত্র আঁকি, একটি পানিপূর্ণ কুয়া, তাহলে কুয়াটা কি পানিপূর্ণ আছে? কুয়াটা পানিপূর্ণ আছে। এখন কুয়াটা যদি পানিপূর্ণ থাকে, দৈর্ঘ্য দিয়ে আছে 10 মিটার, প্রস্থ 5 মিটার এবং গভীরতা 10 মিটার। গভীরতা কত? 3 মিটার। তাহলে এটা হচ্ছে 3 মিটার, এটা 3 মিটার। এটা যদি 3 মিটার হয়, তাহলে আমরা 3 মিটার যেহেতু অর্ধেক, তাহলে অর্ধেক কি হবে? এই পর্যন্ত 3/2, এটাও 3/2। আচ্ছা, তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে ভরকেন্দ্রের সরণটা বের করি। ভরকেন্দ্রের সরণ h সমান কি হবে? আদি গভীরতা কত ছিল? 0, খালি ছিল না। তারপরে কি হয়েছে? অর্ধেক, অর্ধেক খালি করেছি। অর্ধেক যদি খালি করি তাহলে 3/2 পরিমাণ খালি করেছি। তাহলে 3/2 ডিভাইডেড বাই 2, তাহলে কি হবে? 3/4, 3/4। এখন 3/4 আর আমাদের ভর কি হবে? ভর সমান পাই। এখন এই জায়গায় দেখো আমাদের কি দিয়ে আছে? দৈর্ঘ্য দিয়ে আছে, প্রস্থ দিয়ে আছে, গভীরতা দিয়ে আছে। তাহলে ঘনবস্তু, ঘনবস্তুর আয়তন কি? ABC, অর্থাৎ 10 গুণ 3 গুণ 10 গুণ 3 5 গুণ 3 ইনটু রো। রো কত? 1000। তাহলে এটা কি হবে? এটা হবে 10 গুণ 5 গুণ 3 গুণ 1000। এটা লিখলাম 150 ইনটু 10 পাওয়ার 3। আচ্ছা, এটা এত কেজি। এখন আমরা ভরকেন্দ্রের সরণ পেলাম 3/4। এখন আমাদের কি অশ্বক্ষমতা নির্ণয় করতে হবে। তাহলে আমরা পি আউটপুট কত পাবো? যেহেতু পাম্পটা পানি তুলে ফেলেছে, তাহলে পি আউটপুট কি? mgh/t। এখন m কত? m হচ্ছে 150 ইনটু 10 পাওয়ার 3 গুণ g হচ্ছে 9.8 গুণ h কত? h এর মানটা হচ্ছে এই যে h হচ্ছে 3/4, ভরকেন্দ্রের সরণ 3/4 ডিভাইডেড বাই t। কত সময় লাগে? 1 মিনিট। 1 মিনিট মানে 60 সেকেন্ড। আচ্ছা, এটা যদি আমরা বের করি, 150 গুণ 10 3 গুণ 9.8 গুণ 3/4 ডিভাইড বাই 16, তাহলে 18375 পি আউটপুট এত ওয়াট, যেহেতু ক্ষমতা।
এত ওয়াট। এখন আমাদের অশ্ব ক্ষমতা বের করতে বলেছে, অশ্ব ক্ষমতা। তাহলে এটাকে এখন আমাদের অশ্ব ক্ষমতা বের করতে বলেছে কার? অশ্ব ক্ষমতা বের করতে বলেছে কর্মদক্ষতা 70% হলে পাম্পটির অশ্ব ক্ষমতা নির্ণয় করো। অর্থাৎ এখানে পাম্পটির অশ্ব ক্ষমতা বলতে পাম্পের প্রকৃত ক্ষমতা বের করতে বলছে বা প্রদত্ত ক্ষমতা, এটা বুঝতে হবে আমাদের। তাহলে এটা যদি আমরা 18,375 ওয়াট পেয়ে থাকি পি আউটপুট, তাহলে এটা লিখে রাখি, পি আউটপুট 18,375 ওয়াট। তাহলে আমাদের কর্মদক্ষতা দিয়েছে 70%। কর্মদক্ষতা 70% মানে কি? আমরা জানি এটা সমান পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট, বা পি ইনপুট আমাদের বের করতে হবে। তাহলে পি আউটপুট ডিভাইডেড বাই এটা, তাহলে পি আউটপুট কত? 18,375 ডিভাইডেড বাই এটা কত? 70%। এটা যদি 70% হয়, 70% তাহলে এটা লেখা যায় 0.7, তাহলে 0.7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে ছাব্বিশ 25 0, এটা ওয়াটে এসছে। এখন ওয়াটে এসছে, এখন আমাদের অশ্ব ক্ষমতা বের করতে হবে। তাহলে 746 দিয়ে কি করতে হবে? 746 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সেটা কিসে পেয়ে যাবো? আমরা অশ্ব ক্ষমতায় পেয়ে যাব। তাহলে 35.119 হর্স পাওয়ার। তাহলে আমরা প্রকৃত ক্ষমতা বা অশ্ব ক্ষমতা, পাম্পের অশ্ব ক্ষমতা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা 12 মিটার, ব্যাসার্ধ 2 মিটার। একটি পাম্পের সাহায্যে কুয়াটিকে পানি শূন্য করে ফাইভ মিটার উচ্চতায় নেওয়া হলো। কুয়াটিকে পানি শূন্য করে 5 মিটার উচ্চতায় নেওয়া হলো। এবং পানি শূন্য করে 5 মিটার উচ্চতায় নেওয়া হলো এবং 3 মিটার পার সেকেন্ড বেগে নেওয়া হলো এবং 3 মিটার পার সেকেন্ড বেগে পানি ফেলা হচ্ছে। তাহলে 3 মিটার পার সেকেন্ড বেগে পানি ফেলা হচ্ছে। পাম্প কর্তৃক কৃত কাজ। আচ্ছা, তাহলে চিত্রটা যদি আমরা আঁকাই, এখানে কি বলা হয়েছে যে গভীরতা 12 মিটার, একটা পানিপূর্ণ কুয়া। তাহলে পানিটা কি আছে? পূর্ণ আছে, পানিটা পূর্ণ আছে। এই পানিপূর্ণ কুয়ার গভীরতা 12 মিটার। গভীরতা কত? 12 মিটার। গভীরতা 12 মিটার। তারপরে কুয়াটিকে কি হয়েছে? 5 মিটার উচ্চতায়, 5 মিটার উচ্চতায় নেওয়া হয়েছে। পাম্পে করে পানি 5 মিটার, মানে এখানে চিত্রটা হচ্ছে এরকম যে 5 মিটার উচ্চতায় নেওয়া হয়েছে। 5 মিটার উচ্চতায় নিয়ে এখান থেকে পানি
উচ্চতায় নিয়ে এখান থেকে পানি এই যে এভাবে ফেলা হচ্ছে, ফেলার সময় বেগ কত 3 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড বেগে ফেলা হচ্ছে। তাহলে কৃত কাজটা আমাদের হিসাব করতে হবে। আচ্ছা, তাহলে আমরা আমরা দেখলাম, আমরা তাহলে ভরকেন্দ্র সরণটা বের করি। ভরকেন্দ্রের সরণ, ভরকেন্দ্রের সরণ এ, ভরকেন্দ্রের সরণ এই সমান কি হবে? এই সমান হবে, তাহলে প্রথমে 5 মিটার এই যে খালি আছে, আদি গভীরতা 5 প্লাস শেষ গভীরতা 5 প্লাস 12 ডিভাইডেড বাই 2, তাহলে 22 কে 2 দিয়ে ভাগ করলে 11 মিটার। এটা হচ্ছে এই পর্যন্ত এখানে তোলা হলো। এখন ভরকেন্দ্রের সরণ এটা। এখন এই জায়গায় একটা জিনিস খেয়াল করো, 5 মিটার উচ্চতায় আমাকে তোলা হয়েছে, 5 মিটার উচ্চতায় পানিকে তোলা হয়েছে, পানিকে তোলার পরে এখান থেকে আবার ভি বেগে পানিটা নিচে পড়ে যাচ্ছে, অর্থাৎ পাম্পটা এই ক্ষেত্রে দুইটা কাজ করতে হয়েছে না? প্রথমে পানিটাকে কি করছে? প্রথমে পানিটাকে 5 মিটার উপরিতল হতে আরো 5 মিটার উপরে তুলেছে, পাম্পটা প্রথমে এই পর্যন্ত তুলেছে, তোলার পরে এই জায়গা থেকে আবার সে বেগের মাধ্যমে একটা বেগের মাধ্যমে সে আবার কি করছে? কাজ করছে। তাহলে এখানে এখানে দুইটা কাজ হয়েছে, দুইটা কাজ, তাহলে W সমান কি হবে? W সমান যদি আমরা W1 প্লাস W2 ধরি, W1টা কি? W1টা হচ্ছে ভরকেন্দ্র সরণের জন্য যে কাজটা, সেটা কি? সেটা হচ্ছে M J H। H এর মানটা কত? 11। M এর মানটা আমরা কিভাবে বের করতে পারি? M এর মানটা আমরা ওই যে M সমান V রো, তাহলে পাই ইনটু R স্কয়ার, R কত? আচ্ছা, R স্কয়ার ইনটু L ইনটু রো, 31416 ইনটু ব্যাসার্ধ 2 মিটার, তাহলে 2 স্কয়ার গুণ L হচ্ছে কি 12 মিটার গুণ রো কত? 1000। তাহলে এমটা আমরা কি পেয়ে যাব? $15796.8 কেজি। এটা আমরা এম এর মানটা পেয়ে গেলাম। আচ্ছা, এটা হচ্ছে W1টা আমরা এটা লিখতে পারি mg × 11। এখন W2টা কি? W2 হচ্ছে গতিশক্তির দরুন যে কৃত কাজ, পাম্পটা যে এখানে বেগটা ব্যবহার করলো, বেগটা ব্যবহার করার ফলে কি একটা গতিশক্তি সঞ্চয় হয়েছে এখানে একটা, যার ফলে এই গতিশক্তির দরুন কৃত কাজটা হচ্ছে W2। W2 হচ্ছে হাফ mv স্কয়ার। তাহলে v এর মান আমরা জানি, m এর মান এই যে এই পরিমাণ পানিটাকে তোলা হচ্ছে, তাহলে এই m এর মান এটা, তাহলে m এর মান জানি, g এর মান জানি, 11 জানি, 11 বলতে এই যে ভরকেন্দ্র সরণ জানি, প্লাস হাফ জানি, m হাফ তো দেখাই আছে, m হচ্ছে তোমার m হচ্ছে কত? m টা হচ্ছে এত 15796.8, আর v স্কয়ার কত? 3 স্কয়ার। তাহলে এটাকে আমরা যোগ করে দিই, তাহলে যে ডাবলটা পাবো এটা হচ্ছে আমাদের পাম্প কর্তৃক কৃত কাজ। অর্থাৎ এখানে দুইটা কাজ হয়েছে, একটা হচ্ছে এখান থেকে যে টোটাল পানিটা ছিল, এই পানিটাকে এই পর্যন্ত তোলা হয়েছে, তোলার পরে আবার গতিশক্তি ব্যবহার করা হয়েছে, বেগ ব্যবহার করা হয়েছে, এই জন্য এইভাবে আমরা বের করতে পারি। আচ্ছা, এরপরে যদি আমরা ম্যাথ করি, আচ্ছা এই যে একটা ম্যাথ পেয়েছি,
একটা কুয়া আছে, একটা কুয়াটার এখানে পানি আছে, এখান থেকে এই দূরত্বটা কত, 30 মিটার, 30 মিটার গভীরতা পানি আছে। এখন এটা হচ্ছে পাম্প, এটা হচ্ছে পাম্প। তাহলে পাম্পের ক্ষমতা দেওয়া আছে 8 কিলোওয়াট, দক্ষতা দেওয়া আছে 60%, দক্ষতা 60%। আচ্ছা, এখন প্রথম প্রশ্ন হচ্ছে বিনা বাধায় পানি কুয়ায় পড়তে দিলে পাইপের কোন বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে? বিনা বাধায় অর্থাৎ এই যে পাইপটাতে বিনা বাধায় যদি আমি পানি পড়তে দিই তাহলে কোন বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে? এটা সহজে, এই ধরনের ম্যাথ আমরা করছি এর আগে, পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা করছি যে এখান থেকে যদি বিনা বাধায় পড়ে তাহলে কোন জায়গায় বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ হবে বা গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে। এখন এই যে কোনো একটা পয়েন্ট আমরা যদি ধরে নিই, যে এই পয়েন্টটা যদি আমরা ধরে নিই, এটা আমরা ধরে নিলাম এই পয়েন্ট, এই পয়েন্টে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, অর্থাৎ ই কে হবে 2 ইপি, গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে। আচ্ছা, তাহলে এটা যদি এ হয় তাহলে এখান থেকে এটা হবে কত, অর্থাৎ যেহেতু এখান থেকে পড়তেছে এই পর্যন্ত, তাহলে এটা x ধরি, তাহলে এটা যদি x ধরি তাহলে এটা কি হবে, এটা হবে h মাইনাস x। তাহলে এক্ষেত্রে বিভব শক্তি কি হবে, বিভব শক্তি হবে mgx, হবে বিভব শক্তি, mgx হবে বিভব শক্তি, প্লাস গতিশক্তি কি হবে, গতিশক্তি হাফ mv স্কয়ার। তাহলে আমরা v স্কয়ার সমান জানি, v স্কয়ার সমান 2 u স্কয়ার প্লাস 2gx, 2g h মাইনাস x। তাহলে v শুধু v বের করলে রুট ওভার 2g h মাইনাস x এটা পাবো আমরা। তাহলে এটাকে যদি আমরা বসাই দিই, এটাকে যদি আমরা 1 দিয়ে e কে সমান 2ep, তাহলে e কে কত, e কে হচ্ছে mgx, অর্থাৎ এখান থেকে এইটুকু mgx, সরি, e কে কি হাফ m 2g h মাইনাস x সমান 2 গুণ mgx। আচ্ছা, এটা এই সমীকরণ থেকে আমরা এটা পেলাম। এখন এই জায়গা থেকে m কাটা যায়, g কাটা যায়, তাহলে থাকে কি 2, ওই পাশে যে গুণ হয়ে যায়, তাহলে এদিকে থাকে এই যে 2 কাটা যায়, তাহলে h মাইনাস x সমান থাকে 2x, h মাইনাস x সমান থাকে 2x। এখন এই টোটালটা যেহেতু পানি পড়ছে কোথা থেকে, পানি পড়ছে হচ্ছে x মিটার বিনা বাধায় পানি কুয়ায় পড়তে দিলে পাইপের কোন বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে। এখন এই টোটালটা এখানে h, কিন্তু টোটালটা অর্থাৎ এই টোটালটা কিন্তু হচ্ছে h, এই টোটালটা হচ্ছে h, এই h এর মান কত, h এর মান কিন্তু 30। আচ্ছা, তাহলে h যদি 30 হয় 2x বা h ইকুয়াল 2x প্লাস x বা 30 সমান 3x, তাহলে x ইকুয়াল 10 মিটার। তাহলে এটা আমরা x ইকুয়াল 10 মিটার পেয়ে গেলাম। তাহলে পানির উপরিতল হতে 10 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে। পানির উপরিতল হতে 10 মিটার উচ্চতায়, উপরিতল হতে 10 মিটার উচ্চতায়, অর্থাৎ 10 মিটার উচ্চতা বলতে এখানে x, পানির উপরিতল হচ্ছে এটা, এই যে পানির উপরিতল হতে 10 মিটার উচ্চতায়, অর্থাৎ এই পয়েন্টে বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ হবে।
আর এখানে যে এইচটা, এখানে যে 30টা লিখছে এটা কিন্তু এই যে এটা 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 এখানে যদি একটু বড় হয়ে গেছে, এটা হবে কিন্তু এই বরাবর হবে, বুঝতে সমস্যা হচ্ছে, এই বরাবর হবে, যার ফলে এই টোটালটা হবে এইচ, এবং এই এইচ এর এই পয়েন্টটা আমরা ধরে গেছি। আচ্ছা, এটা গেল। এখন এখন আমরা 2 নম্বর প্রশ্ন সেটা দেখব। 2000 লিটার পানি ধারণে সক্ষম 2000 লিটার পানি ধারণে সক্ষম একটি খালি ট্যাঙ্ক পাইপের এটা মনে করো সি বিন্দু, পাইপের সি বিন্দুতে স্থাপন করলে সি বিন্দুতে স্থাপন করলে 1 মিনিটে এটি পূর্ণ করা যাবে কিনা, 1 মিনিটে এটি পূর্ণ করা যাবে কিনা, এটা আমাদের চেয়েছে 1 মিনিটে এটি পূর্ণ করা যাবে কিনা, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। আচ্ছা, এখন এটা 1 মিনিটে এটি পূর্ণ করা যাবে কিনা, তার মানে এই জায়গায় একটা ট্যাঙ্ক আছে, সি পয়েন্ট এটা, এখানে একটা ট্যাঙ্ক আছে 30 মিটার গভীরতায়, অর্থাৎ এখানে আমাদের পানি, এখানে পানি, এই পানিটাকে আমরা কি করব, পানিটাকে এই ট্যাঙ্কে ভরবো, অর্থাৎ এই 1 মিনিটে এটি পূর্ণ করা যাবে কিনা, 1 মিনিটে পূর্ণ করা যাবে কিনা। আচ্ছা, একে খালি ট্যাঙ্ক পাইপের সি বিন্দুতে স্থাপন করলে, আচ্ছা 2000 লিটার, এখানে এই ট্যাঙ্কটা কি 2000 লিটার পানি ধারণ করতে পারে, 2000 লিটার পানি ধারণ করতে পারে। এখন এই 1 মিনিটে এটি পূর্ণ করা যাবে কিনা, তাহলে আমরা দেখবো যে 1 মিনিটে এই ট্যাঙ্কের ভিতরে কতটুকু পানি দেওয়া যায়, কতটুকু পানি যায়, সেটা আমরা একটু হিসাব করে দেখব। তাহলে পাম্পের ক্ষমতা বা প্রদত্ত ক্ষমতা বা প্রকৃত ক্ষমতা দিয়ে আছে কত, 8 কিলোওয়াট। তাহলে পি ইনপুট, এর যদি আমরা সলভ করি, তাহলে পি ইনপুট দিয়ে আছে কত, পি ইনপুট দিয়ে আছে কত, 8 কিলোওয়াট। দিয়ে আছে, তাহলে যদি কিলোওয়াট দিয়ে আছে তাহলে আমাদের ওয়াটে নিয়ে যেতে হবে, তাহলে 8 গুণ 10 পাওয়ার 3 ওয়াট, এটা হচ্ছে আমাদের পি ইনপুট। পি ইনপুট যদি এটা পেয়ে যাই আমরা, তাহলে আমাদের দক্ষতা দিয়েছে 60%, তার মানে এটা দেওয়া আছে কত, 0.6। তাহলে আমরা জানি এটা সমান পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট। তাহলে পি আউটপুট আমরা এখান থেকে বের করতে পারবো না, পি আউটপুট আমাদের লাগবে, তাহলে পি আউটপুট বের করতে পারবো না। পি আউটপুট কি হবে, পি আউটপুট হবে হচ্ছে এটা ইনটু পি ইনপুট, এটা ইনটু পি ইনপুট, তাহলে এটা কত, 0.6 গুণ পি ইনপুট, ইনপুট কত, 8 10 পাওয়ার 3। তাহলে আমরা পেয়ে যাব কি, তাহলে আমরা পেয়ে যাব 0.6 গুণ 8 গুণ 10 পাওয়ার 3। আচ্ছা, তাহলে আমরা 4 পেলাম কত, 4800। আচ্ছা, এটা পি আউটপুট এত ওয়াট পেলাম, আউটপুট পেলাম এত। এখন আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে কত লিটার পানি আমরা ভিতরে দিতে পারি 1 মিনিটে। 2000 যদি দিতে পারি তাহলে পূর্ণ করা যাবে, আর 2000 যদি দিতে না পারি তাহলে পূর্ণ করা যাবে না। আচ্ছা, তাহলে যেহেতু পাম্পটা কাজ করবে, তাহলে আমাদের কি পি আউটপুট নিয়ে কাজ করতে হবে। তাহলে পি আউটপুট যদি আমরা বের করে নিলাম, পি আউটপুট সমান আমরা কি জানি, আমরা জানি এম জি এইচ ডিভাইডেড বাই টি, এম জি এইচ কে যদি টি দেওয়া করে তাহলে পি আউটপুট। আচ্ছা, এখন এম আমাদের বের করতে হবে এম, তাহলে এমটা যদি নিয়ে আসি তাহলে কি হবে, পি আউটপুট ইনটু টি ডিভাইডেড বাই জি এইচ। তাহলে পি আউটপুট কত পেলাম,
4800 ইন্টু টি কত, টি 1 মিনিটে, 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ড ডিভাইডেড বাই 9.8 ইন্টু এইচ। এইচ কত? এখন এই এইচটা খেয়াল করো, এখানে কিন্তু ভর কেন্দ্রের সরণ, এখানে কিন্তু আমাদের এইচ মিটার দূরত্বে, এইচ মিটার গভীরতায় কিন্তু পানিটা আছে, আর এখান থেকে এইচ মিটার অর্থাৎ 30 মিটার উপরে কিন্তু সি ট্যাঙ্কি অবস্থিত, আর 30 মিটার গভীরতায় যেহেতু পানিটা আছে সেখানে গভীরতা কিন্তু 30 মিটার দেওয়া আছে, এটা নিয়ে আমাদের আর কিছু করতে হবে না, তাহলে 30। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে 4800 ইন্টু 60 ডিভাইডেড বাই 30, 97959। তাহলে আমরা এম পেলাম এত কেজি, আচ্ছা কেজি, বা তুমি পরে দেখে লিখতে পারো 979.59 লিটার। তাহলে খেয়াল করো, আমরা 1 মিনিটে এটার ভিতরে 979.59 লিটার পানি দিতে পারি, কিন্তু এটা ধারণ করতে পারে কত, 2000 লিটার। তাহলে আমরা একেবারে অল্প দিই, তাই না, 2979। তাহলে এটা কি পূর্ণ করা যাবে না, তাহলে পূর্ণ করা যাবে না, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, পূর্ণ করা যাবে না, এটা হচ্ছে অ্যান্সার। যেহেতু 2000 লিটার হয়নি, কম হয়েছে, সো পূর্ণ করা যাবে না। আমরা এখন যদি আরেকটা ম্যাথ দেখি, রহিমের বাড়িতে 24 মিটার গভীর, রহিমের বাড়িতে 24 মিটার গভীর ও 1.8 মিটার ব্যাসের একটি, 1.8 মিটার ব্যাসের একটি পরিপূর্ণ কুয়া খালি করার জন্য খালি করার জন্য 90% দক্ষতার 4 হর্স পাওয়ার 90% দক্ষতার 4 হর্স পাওয়ার ক্ষমতার পাম্প ব্যবহার করা হলো, প্রশ্ন হচ্ছে কুয়াটি খালি করতে 40 মিনিট সময় প্রয়োজন, উক্তিটির সঠিকতা যাচাই করো। কুয়াটি খালি করতে 40 মিনিট সময় প্রয়োজন, উক্তিটির সঠিকতা যাচাই করো। আচ্ছা, এখানে তাহলে প্রশ্নে কি দেওয়া আছে, রহিমের বাড়িতে 24 মিটার গভীর ও 1.8 মিটার ব্যাসের একটি পরিপূর্ণ কুয়া খালি করার জন্য 90% দক্ষতার 4 হর্স পাওয়ার ক্ষমতার পাম্প ব্যবহার করা হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে কুয়াটি খালি করতে 40 মিনিট সময় প্রয়োজন, উক্তির সঠিকতা যাচাই করো। অর্থাৎ আমরা দেখবো যে 40 মিনিট সময়টা প্রয়োজন হয় কিনা এই পাম্পটা ব্যবহার করার ফলে। আচ্ছা, তাহলে আমরা যদি সলভ করি, তাহলে আমরা যদি একটু চিত্র আঁকাই,
কি বলা আছে যে পরিপূর্ণ কুয়া, অর্থাৎ কুয়াটা কি পূর্ণ, কুয়াটা পূর্ণ আছে। আচ্ছা, এখন 24 মিটার গভীর, তাহলে গভীর কত, 24 মিটার, 24 মিটার গভীর, 1.8 মিটার ব্যাস। আচ্ছা, 1.8 মিটার যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ কি হবে, ব্যাসার্ধ এখান থেকে এই দূরত্বটা, এখান থেকে এই দূরত্ব ব্যাসার্ধ, তাহলে আর কি হবে, আর হচ্ছে 1.8 ডিভাইডেড বাই 2। আচ্ছা, এটা ব্যাসার্ধ। তাহলে খালি করার জন্য 90% দক্ষতার 4 হর্স পাওয়ার ক্ষমতার পাম্প ব্যবহার করা হলো। আচ্ছা, এখন আমরা যদি একটু দেখি 90% দক্ষতা, এখানে কি দক্ষতা বা ইটা কর্মদক্ষতা দিয়ে আছে 90%, তার মানে ইটার মান কত, 90%, ইটা দিয়ে আছে 90%, ইটা দিয়ে আছে 90%। তাহলে এটা যদি 90% দেওয়া থাকে, তাহলে আমরা কি জানি, আমরা জানি পি ইটা সমান পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট, এটা আমরা জানি। এটা সমান পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট, বা 90% দক্ষতা, তার মানে 90% বা 0.9। আচ্ছা, 0.9 হয় তাহলে পি আউটপুট যেটা, সেটা ডিভাইডেড বাই পি ইনপুট। আচ্ছা, পি ইনপুট, এখানে পি ইনপুট কিন্তু দেওয়া আছে, এই যে 4 হর্স পাওয়ার, এটা কিন্তু দেওয়া আছে, 4 হর্স পাওয়ার ক্ষমতার পাম্প ব্যবহার করা হলো। এটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা বা পাম্পের প্রকৃত ক্ষমতা 4 হর্স পাওয়ার। তাহলে এটা যদি 4 হর্স পাওয়ার হয় তাহলে 4 লিখলাম পি ইনপুটের মান, অতএব পি আউটপুট যেটা পাবো সেটা কত পাবো, পি আউটপুট, আচ্ছা গুণ করতে হবে, গুণ যদি করি 0.9 গুণ 4, তাহলে পেলাম 3.6 হর্স পাওয়ার। আচ্ছা, হর্স পাওয়ার, আচ্ছা এটাকে আমরা ইয়াতে ওয়াটে নিয়ে যাই, তাহলে কি করতে হবে, 3.6 কে 746 দ্বারা গুণ করতে হবে, তাই না, তাহলে হর্স পাওয়ারে চলে যাবে। তাহলে 3.6 গুণ 746, তাহলে আমরা পেলাম কত, 2685.6, এত ওয়াটে পেয়ে গেলাম আমরা, 2685.6 ওয়াট পেয়ে গেলাম আমরা, পি আউটপুট পেলাম এটা। আচ্ছা, তাহলে পি আউটপুট আমরা পেয়ে গেলাম এটা থেকে, এটা এবং পি ইনপুট থেকে এটা পেয়ে গেলাম। তাহলে এটা যদি আমরা মুছে দিই, পি আউটপুট সমান, যেহেতু এটা কাজ করেছে, পি আউটপুট আমরা যে আউটপুটটা পাবো সেটাই তো পি আউটপুট, যে ক্ষমতাটা সে ব্যবহার করবে পাম্পটা, তাহলে পি আউটপুট সমান কি লিখতে পারি, পি আউটপুট সমান আমরা লিখতে পারি এম জি এইচ বাই টি। তাহলে কুয়াটি খালি করতে 40 মিনিট সময় প্রয়োজন। আমরা এই টাইমটা বের করব, এই টাইমটা যদি 40 মিনিট হয়, 40 মিনিট হয়, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, কুয়াটি খালি করতে 40 মিনিট টাইম সময় প্রয়োজন হয়েছে। সঠিক আছে, উক্তিটি উক্তিটি সঠিক আর এটা বলতে পারবো। তাহলে এখানে যদি আমরা পি আউটপুটের মান আমরা যদি বসাই দিই 2685.6 ইকুয়াল, আচ্ছা mgh, এখন এই এমটা কি হবে, এই এমটা হবে পাই আর স্কয়ার এল ইনটু রো ইনটু জি ইনটু এইচ ডিভাইডেড বাই টি। আচ্ছা, এটা মুছে দিলাম এটা। এখন এই এলটা কি হবে, এই এলটা হচ্ছে সম্পূর্ণ পানিকে খালি করছে, তাহলে এলটা হবে 24 মিটার, তাহলে এল এর মান হবে 24 মিটার। তাহলে এখানে এই ক্ষেত্রে আমার এল এর মান হবে 24 মিটার, এল এর মান 24 মিটার। এখন রো আমরা জানি, পাই জানি, আচ্ছা জি এইচ, এই এইচটা কি ভর কেন্দ্রের সমান। আচ্ছা, 24 মিটার ভর কেন্দ্রের সমান যদি এইচ আমরা বের করতে চাই, তাহলে আদি গভীরতা কি একেবারে পূর্ণ আছে, সো আদি গভীরতা 0 দিলা, শেষ গভীরতা কি হবে, শেষ গভীরতা হবে, টোটালটা উঠে যাবে, তাহলে 24 ডিভাইডেড বাই 2, তাহলে 12 মিটার, এটা হচ্ছে এইচ এর মান। তাহলে এইচ এর মান পেয়ে গেলাম। আমরা টি এর মানটা হিসাব করব, তাহলে টি সমান 1416, আচ্ছা 1.8 বাই 2 স্কয়ার,
গুণ এল, এল এর মান কত 24 গুণ 24 গুণ 24 গুণ 24 গুণ 1000 9.8 গুণ এইচ, এইচ এর মান পেলাম কত 12। আচ্ছা এটাকে আমরা ভাগ করব এটা দিয়ে 2685.6। এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পাবো, টি এর মানটা কিভাবে একটু হিসাব করি, 3.1416 গুণ 1.8 ডিভাইডেড বাই 2 স্কয়ার ইনটু 24 10 কিউব 9.8 12 ডিভাইডেড বাই 2685.6। আচ্ছা টি এর মান আমরা পেয়েছি, টি এর মান পেয়েছি 2674.32 সেকেন্ড। এটা কিন্তু সেকেন্ডে। আচ্ছা সেকেন্ডে, তাহলে আমরা যেটা মিনিট আছে আমরা মিনিটে বের করি, 2674.32 ডিভাইডেড বাই 60, 44.572 সেকেন্ড। আচ্ছা তাহলে এটা আমরা পেলাম 44, কিন্তু কোয়াড্রিফাই করতে 40 মিনিট সময় প্রয়োজন, কিন্তু এখানে যে কথাটা বলছে যে 40 মিনিট সময় প্রয়োজন, 40 মিনিট সময় কিন্তু লাগে নাই, 44 মিনিট লাগছে, অর্থাৎ বেশি লাগছে, অর্থাৎ টি কিন্তু গ্রেটার দেন, অর্থাৎ 44.572 ইজ নট ইকুয়াল 40, এটা কিন্তু 40 মিনিটের সমান না। তাহলে আমরা কি বলবো, উক্তিটি সঠিক নয়, যেহেতু সময় আমাদের বেশি লাগছে। আচ্ছা আচ্ছা তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই সমাপ্ত করলাম। তোমরা যারা এতক্ষণ সাথে ছিলে সবাইকে ধন্যবাদ। আর ক্লাসটা কি বুঝতে পারছো কিনা এটা অবশ্যই কমেন্টে জানাবে।